করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপির সংসদ ভোট পেছানোর চক্রান্তে একটি দল মোকাবেলার হুঁশিয়ারি নেতাদের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটি আমরা আশা করব, প্রত্যাশা করব। নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা প্রস্তুত থাকব, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছি। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে ভোটের আগে গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার চায় জামায়াত। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক কাল। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা, মহান আল্লাহর নৈকট্য লাভের আশা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আমিরাতের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। শাস্তি এড়ানোর সুযোগ পাবে না গণহত্যায় জড়িতরা। আগুন রাঙা ফাগুনে ভালোবাসার উৎসব, প্রাণ প্রকৃতিতেও রঙিন সাজ। প্রাণের অমর একুশে বইমেলায় বসন্ত হাওয়া। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। আর সব মামলা প্রত্যাহার হলে ভোটের আগেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি মাসে নির্বাচনের রোডম্যাপও প্রত্যাশা করেন তিনি। মহাসচিবের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ সালেহীন। ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন ও মিজানুর রহমান। তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই আপনারা করে যাচ্ছেন, সেই কারণে আপনি বারবার বলেন সবকিছু সংকট সমাধানের একটাই উপায় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু আশ্বস্ত হয়েছেন বলে আপনি জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, যেটা আপনাদের দাবি ছিল যে এই বছরের মধ্যে নির্বাচন। আপনারা স্যার কতটুকু আশ্বস্ত হয়েছেন? না, এখানে ওনাদের সাথে আলোচনা করে যেটা সুনির্দিষ্ট কিছু না বললেও ওনারা এই কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তার নির্বাচন করার সব প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, সেই নির্বাচনে স্যার আপনাদের প্রস্তুতি কতটুকু? নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি, আন্দোলন করি, সাথে নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। সেই জন্যে আমরা আপনার মনে করি যে আমরা নির্বাচনের জন্য অবশ্যই প্রস্তুত আছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটি আমরা আশা করব, প্রত্যাশা করব। নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা প্রস্তুত থাকব, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছে। রাজনৈতিক মামলা প্রত্যাহার কিন্তু এখনো হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা মামলা এখনো রয়ে গেছে। তার দেশে ফেরার আমরা তো বলছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি। সেই জন্য সময় লাগছে, শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী। এটা কোনো ইস্যু হবে না। কবে নাগাদ তারেক রহমান সাহেব আসতে পারেন দেশে? এটা নির্ভর করবে তার মামলা মোকদ্দমাগুলো সার্বিক পরিস্থিতির উপরে। ইনশাআল্লাহ নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। যে টানাপোড়েন শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আসলে অনেক নানা বিষয়ে বিএনপিকে অনেক সময় বলা হয় যে ভারতের বন্ধু না, একটা পক্ষ এস্টাবলিশ করার চেষ্টা করে। আপনারা এখানে কি বলবেন? গত বছরগুলোতে, সময়গুলোতে আমাদের বিরুদ্ধে ভারত থেকে বলা হচ্ছে আমরা ভারতের শত্রু, আমরা এই আপনার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হতে দিই না, বা ভারত যখন ক্ষমতায় ছিলাম ভালো করিনি। আবার এখন অনেকে বলছে যে আমরাই নাকি আপনার ভারতের মিত্র। মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াই করলাম 15 বছর ধরে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতের ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা সংগ্রাম করেছি এবং ভিকটিমস আমরা হয়েছি সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আপনার মূল্যায়ন করা হয় সেইভাবে, কতটুকু সঠিক সেটা আপনারা মূল্যায়ন করবেন। তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করি, ভারতের ভুলটা ভারতের। ভারত আজকে যে অবস্থায় বাংলাদেশ সম্পর্ক ক্ষেত্রে দাঁড়িয়েছে সম্পূর্ণ দায়ী ভারত। কারণ ভারত একটা মাত্র দলের উপর নির্ভর করেছিল এই দেশে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এই বিষয়গুলোই আপনার ভারতকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। আর দায়িত্বটা ভারতের যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণ এখনো শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে আশ্রয় দেওয়া, যারা এগুলো হত্যা করে তাদেরকে আশ্রয় দেওয়া, এটা তো সুসম্পর্ক তৈরি করছে না। সুতরাং ভারতের উচিত হবে এই জিনিসকে বিবেচনা করে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের হাতে অর্পণ করা এবং তাদের বিচার ব্যবস্থা করা। বিএনপি মহাসচিবের ভাবনায় নির্বাচন ও রাজনীতি নিয়ে বিশেষ সম্পাদকীয় দেখতে রাত 10টায় চোখ রাখুন সময় সংবাদের পর্দায়। স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল সংসদ ভোট পেছানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। সুষ্ঠু ভোটের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। আগে কোন নির্বাচন, জাতীয় নাকি স্থানীয়, এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে বিএনপি জামায়াতের পক্ষ থেকে। জামায়াত ইসলামী চায় আগে স্থানীয় নির্বাচন, এতে না বিএনপির। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্থানীয় নাকি জাতীয় এই বিতর্ক তুলে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে। এটা তো বিরাজনীতিকরণ, এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্যই নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার চায় জামায়াতে ইসলামী। বিকেলে নরসিংদীতে জনসভায় একথা জানান দলটির আমির শফিকুর রহমান। 2 যুগেরও বেশি সময় পর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস। মিছিল আর স্লোগানে মুখর নরসিংদী। শুক্রবার বিকেলে সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামীর জনসভা। স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বিদেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথে তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি রয়েছে, জনগণের দাবি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রীতি সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জামায়াতের অগ্রযাত্রাকে আটকাতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র ছিল, এখন নতুন করে এটা খেয়াল রাখতে হবে, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ হয়নি, এখনো কণ্ঠকাকীর্ণ।
এখনো ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিরুদ্ধে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, আমাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 24-এর বিপ্লব ও ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে বলেও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ষড়যন্ত্রের নানা উইং তারা খুলছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নির্বাচন হবে, জাতীয় সংসদ। আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। স্বৈরাচার প্রতিরোধ দিবসে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন আদিলুর। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন। এ সময় 90 এবং 24-এর শহীদদের স্মৃতিচারণ করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, স্বৈরাচার এরশাদ এবং শেখ হাসিনা পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। জুলাইয়ের এই ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের ফেব্রুয়ারি আন্দোলনের যে ধারাবাহিকতা, যে পরম্পরা, এটা আমরা দেখতে পাই। আমরা চাই যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা আদিলুর রহমান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি শঙ্কার কথা বলেন। নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, ট্যাগিং এর মাধ্যমে এখনো বিভেদের রাজনীতি চলছে, এটি রুখে দিতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ঐক্য। আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত, জামায়াত, বিএনপি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক আমাদেরকে এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ এবং গণমিছিলের আয়োজন করে দলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন, আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না।
প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদে মাগরিবের নামাজের পর চলছে জিকির আজকার ও কোরআন হাদিসের আলোচনা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার প্রাঙ্গণে আছেন আমিনুল ইসলাম। প্রথমেই যাচ্ছি সাদিকুর রহমানের কাছে। সাদিক, বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে সৌভাগ্য রজনী অর্থাৎ শবে বরাত। এই আরবি যে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত, অর্থাৎ আজকে শুক্রবার সন্ধ্যার পর থেকেই আজকে যে দিবাগত রাত শুরু হয়েছে, এখান থেকে কিন্তু শবে বরাত অর্থাৎ সৌভাগ্য রজনী শুরু হয়েছে। আমরা দেখেছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখানে হাজার হাজার মানুষ এখানে মাগরিবের নামাজ আদায় করেছেন একসাথে, এবং মাগরিবের নামাজের পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিকির, কোরআন তেলাওয়াত এবং এখানে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের যে ফজিলত সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে বিভিন্ন ওলামায়ে কেরাম এসেছেন, তারা কিন্তু এখানে লাইলাতুল বরাতের যে ফজিলত সম্পর্কে তাৎপর্য তুলে ধরছেন। এবং এখানে কিন্তু সন্ধ্যার পরে ধর্ম উপদেষ্টাও কিন্তু এসেছিলেন, এখানে নামাজ আদায়ের পর তিনি বক্তব্য রেখেছেন। এবং এখানে আমি জানিয়ে রাখি যে আসলে ইসলামে আসলে এই যে হাদিসের বর্ণনা অনুযায়ী আজকে রাতে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র যারা শিরক করেছে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরিক করেছে কাউকে, তারা ব্যতীত এবং যারা হিংসা বিদ্বেষ আছে তারা ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই বিভিন্ন বর্ণনায় কিন্তু এই ফজিলত তুলে ধরা হয়েছে। এবং এখানে যারা মুসল্লিগণ আছেন তারা বিভিন্ন ব্যক্তিগত যেই কল্যাণ এবং দেশের কল্যাণে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন, নামাজ পড়ে বিভিন্ন কল্যাণের আশায় ক্ষমা চাইছেন। এবং তাদের সাথে আমি কথা বলেছি, আসলে এই যে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে এবং সারা রাত পর্যন্ত কিন্তু এখানে মুসল্লিগণ জিকির করবেন এবং দোয়া করবেন, ইবাদতে মশগুল থাকবেন। এই তাৎপর্যপূর্ণ রাতটিকে আসলে তারা কাজে লাগাতে চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আসলে পরিশুদ্ধ করে নিতে চান। এই জন্য তারা কিন্তু দোয়া করছেন, নফল ইবাদত করছেন। আমরা ইবাদতের খবর সম্পর্কে আরও জানতে আমরা সিলেটে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল। ঢাকার মতো সিলেটেও কিন্তু প্রত্যেকটি মসজিদে মানুষজন সমবেত হয়েছেন এবং আজকে যে বিশেষভাবে যে প্রার্থনাগুলো হচ্ছে সেই প্রার্থনাতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানেন যে আল্লাহ তাআলা আসলে বিশেষভাবে আজকে অনেকেই ক্ষমা করে দেবেন। এবং এই যে আজকের দিনটির জন্য তাদের সকাল থেকেই যে প্রস্তুতি ছিল, আমরা দেখেছি সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে অনেকেই মসজিদে সমবেত হয়েছেন। এবং আপনারা জানেন যে সিলেটকে বলা হয় যে পুণ্যভূমি এবং এখানে 360 আউলিয়ার দরগাহ প্রাঙ্গণগুলো, বিশেষ করে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে যে অবস্থা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মানুষে মুখরিত হয়েছেন। বিভিন্ন অঞ্চল থেকে আসলে মানুষজন এসেছেন। আমরা দেখেছি যে ঢাকা এবং দেশের অন্যান্য জেলাগুলো থেকেও আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই দরগাহ প্রাঙ্গণে তারা সমবেত হয়েছেন, প্রার্থনা করছেন দেশ এবং নিজেদের জন্য। এবং তারা বলছেন যে আজকের দিনটিকে কেন্দ্র করে আজকে যারা যে মোনাজাতগুলো হচ্ছে সেই মোনাজাতের মধ্যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকেও তারা মোনাজাতে এনেছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে যাতে তারা আগামী দিনগুলোতে বসবাস করতে পারেন সেই বিষয়টিকেও তারা সামনে রেখে মোনাজাত করছেন। এবং আমরা নারী পুরুষ নানা বয়সী মানুষজনকে আসলে দেখেছি আমরা এই দরগাহ প্রাঙ্গণে সমবেত হয়েছেন। তো এই যে আজকের এই বিশেষ রাত, সেই বিশেষ রাতকে কেন্দ্র করে প্রার্থনা থাকবে। এই প্রার্থনা হয়তো একদম শেষ রাত পর্যন্ত মুসল্লিরা করবেন এবং ফজরের নামাজের মধ্য দিয়ে আসলে এই রাতের সমাপ্তি ঘটবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণের সর্বশেষ। ফাগুন হাওয়ায় নগর জুড়ে পালিত হচ্ছে ভালোবাসার উৎসব। সেতারে বসন্ত মুখারির আগে তাই ঋতুরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়।
রুক্ষ শীতের শূন্যতা শেষ, ধরায় যেন ফিরেছে প্রাণ। শিমুল পলাশের আগুন রাঙা প্রকৃতিতে আগমন বসন্তের। এমন আবহে বাড়তি রেশ যোগ করল সেতারের রাগ বসন্ত মুখারি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঋতুরাজকে। এইখানের পরিবেশটা অনেক সুন্দর, নাচ গান হচ্ছে আর অনেক মানুষ, তো সব মিলে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগে বসন্ত। বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে। এমন আয়োজনে প্রকৃতির রং মাখা পোশাকে সেজে সামিল নানা বয়সী মানুষ। বসন্ত আগমন যে হৃদয়ে দোলা দিয়েছে সে অনুভূতি ফুটে উঠল আলাপে। এই যে আমাদের এতগুলো সুন্দর ঋতু, এত কালারফুল সবকিছু, সেগুলো পরিচয়টা হওয়া খুবই দরকার। সবার জীবনে মঙ্গল আসে, সবার জীবনে শান্তি আসে, আমি সেটাই সবসময় প্রার্থনা করব। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের এ আয়োজনে ঋতুরাজ বরণে ছিল সমবেত গান, নাচ, আবৃত্তি সহ আবির বিনিময়। দক্ষিণ সমীরে শীতের রিক্ততা ভুলে ভালোর প্রার্থনা হোক অন্তরে অন্তরে, এমনটাই চাওয়া সব স্তরের মানুষের। বসন্ত জানায় ভালোবাসার আহ্বান, বনে নতুন স্বপ্নের বীজ। বসন্ত শেখায় জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে নতুন নবজাগরণের সুযোগ। তাই তো বাঙালির এই বর্ণিল আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে অমর একুশে বইমেলার প্রথম ভাগ ছিল শিশু কিশোরদের আনাগোনায় মুখর। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে প্রজন্ম, তাদের ডিভাইস নির্ভরতা কমাতে বইমেলা ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবকরা। কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর ছড়াদের হুড়োহুড়ি। খুদে পাঠকদের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতে অমর একুশে বইমেলার এই শিশু চত্বর সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। বইমেলায় আমি ইকরি দেখতে আসি, আব্বু আমার সাথে বই কিনতে এসেছি। খুদে পাঠকদের কেউ কেউ অভিভাবকের হাত ছেড়ে নিজেরাই ছুটছে স্টলে স্টলে। গল্পের বই পছন্দ করি, তারপরে ধাঁধার বই পছন্দ লাগে। আমার চারুকলা সম্পর্কিত বইগুলো পড়তে বেশি ভালো লাগে। আমার ড্রয়িং বই পছন্দ। প্রযুক্তি নির্ভর জীবন থেকে সরিয়ে বইয়ের সঙ্গে পরিচিত করতে শিশুদের বইমেলায় নিয়ে এসেছেন বলে জানালেন অভিভাবকরা। বইমেলায় আসলে প্রচুর বই কেনা হয়, ওদের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। বর্তমান ছেলে মেয়েরা তো আসলে মোবাইল এবং অন্যান্য মিডিয়ার সাথে আসক্ত, তো তাদেরকে একটু বইয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মূলত এখানে আসা। এবারের বইমেলায় অংশ নেয়া 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে 74টি প্রতিষ্ঠান স্টল করেছে শিশু চত্বরে। ইট কাঠ পাথুরে জীবনের বাইরে এসে শিশুদের জ্ঞানের রাজ্যে নতুন দ্বার উন্মোচন করে অমর একুশে বইমেলার এই বিশেষ আয়োজন শিশু প্রহর। তাই অভিভাবকেরা প্রতি বছর তাদের ক্ষুদে সন্তানকে সঙ্গে নিয়ে বইয়ের রাজ্যের সঙ্গে পরিচিত করতে যোগ দেন এই শিশু প্রহরে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শবে বরাত ও রমজানকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম। সবজির বাজারে স্বস্তি মিললেও কিছুটা বাড়তি আলুর দর, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় চালের বাজার কমতির দিকে। এদিকে মাস জুড়ে লুকোচুরির পর বাজারে ফিরছে ভোজ্য তেল। বোতলে বিক্রি করা সয়াবিন তেলে নতুন করে লুকোচুরি শুরু হয় চলতি মাসেই। কোথাও কোথাও তেল মিললেও সঙ্গে কিনতে হয়েছে চিনি, আটা বা সুজি। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সংকট কিছুটা কমেছে। 40% 50% তেল কালকে দিচ্ছে আমাদেরকে, এর আগে তো একদম তেলই দেয় নাই। যত মূল্য আছে ওই মূল্যতে আনি, আইনা আমরা ওটার থেকে কিছু বাড়িয়ে ব্যস্ত হয়। দুই একটা কোম্পানি মোটামুটি ভালো সাপ্লাই দিচ্ছে মাল মার্কেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানালো, সংস্থাটির কঠোর অবস্থানের ফলে বাজারে বেড়েছে তেলের সরবরাহ। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যদি কঠোর হই, আইন নিয়ন্ত্রণ করি এবং শৈথিল্য না করি, একটা সময় তারা আইন মানতে বাধ্য। এদিকে রমজানকে সামনে রেখে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। কেজিতে 2 টাকার মতো বেড়েছে আলুর দাম, তবে কমতির দিকে চালের বাজার। গত সপ্তাহে বিক্রি করছে 190 টাকা, আমরা এই সপ্তাহে বিক্রি করতেছি 195 প্লাস 200 টাকা। ধাপে ধাপে দাম বাড়তেছিল, ওটা এখন নেই, এখন কমতির দিকে। কাঁচা বাজারে কিছুটা স্বস্তি মিললেও ফলের বাজার চড়া। মানুষে ফল খাবে না ভাত খাবে আগে? আমরা মাল নিলে 300-র নিচে কোনো আপেল বিক্রি করা যায়, নিচেরটা, উপরে তো আছে। শুল্ক কমানোর দাবিতে শুক্রবার থেকে আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। বলছেন ভোক্তা অধিদপ্তর ও সরকারের সঙ্গে আলোচনা করে তারা সমাধান চান। সাপ্লাই চেনটা যাতে ঠিক থাকে এবং
যে যেই এমনি ফলের দাম বেশি, আরো বন্ধ করলে আরো বেড়ে যাবে। চাহিদা থাকলেও অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, আসছে রমজানে লোকসান গুনতে হবে তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আইসিসির আগের ইভেন্টগুলোর মতো এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে নেই তেমন আলোচনা, নেই সমর্থকদের প্রত্যাশার চাপও। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। উইকেটে হেল্প লাগে আমাদের বলারদের ভালো পারফরমেন্স করতে হলে। একদম ট্রু ব্যাটিং উইকেটে কিন্তু আমরা এখনও ওই জিনিসগুলো রপ্ত করতে পারিনি। আইসিসি ইভেন্টে ভালো করতে হলে ভালো উইকেটে আমাদের ডেফিনেটলি অ্যাকুরেসি বাড়াতে হবে, পেস ভেরিয়েশন বাড়াতে হবে। অবশ্যই বাংলাদেশের জন্য তো বিরাট চাপ, কারণ আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স একদমই নাই। চ্যাম্পিয়ন হতে হলে এই ধরনের মেন্টালিটি নিয়েই যেতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপির। মামলা প্রত্যাহার হলেই ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। সংসদ ভোট পেছানোর চক্রান্তে একটি দল, দাবি নেতাদের। শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আমিরাতের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। শাস্তি এড়ানোর সুযোগ পাবে না গণহত্যায় জড়িতরা। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।